নমস্কার। অনেকদিন পর আজ আবার ফিরে এলাম একটা একদমই সত্যি ঘটনা, আমার জীবনের নিজে দেখা সত্যি ঘটনা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। শুনতে থাকুন, নমস্কার, ভালো লাগবে। আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা বম্বেরই আমাদেরই সাইডের একটা একদম সত্যি ঘটনা। ঘটনা ছিল বম্বেতে, নিউ বম্বের পানবিলার একটু আগে কামোটা বলে একটা জায়গা আছে, কামোটা, যেটা আজকে ভীষণ বড় সোসাইটি হয়ে গেছে। কামোটা একসময় একদম পুরো গ্রাম ছিল, চারিদিকে জল আর জল ছিল, আর কিছু ছিল না। চারিদিকে জল আর জল, একটা ছোট্ট গ্রাম ছিল। ছোট গ্রামের মধ্যে মনে কর 150-200টা ঘর ছিল। একদমই ছোট্ট গ্রাম ছিল, তার মধ্যে 150-200-র মধ্যে 3জন ছিল বাঙালি লোক, যারা মুরগি, হ্যাঁ, লোক বসতি কম ছিল। আর জায়গা তখন সবে বিক্রি হওয়া শুরু হয়েছে, মানে একদম জলে ভরা এরিয়া ছিল, ডাউন এরিয়া ছিল। হ্যাঁ, আর একটা ইট ভাটা ছিল, এছাড়া কামুটাতে আর কিছু ছিল না। সেই তখনকার কাহিনী। ঘটনাটা হচ্ছে 2006-এর ব্যাপার। 2006-এ রাজ পরমার বলে একজন ওখানে প্রজেক্ট শুরু করে, যে প্রজেক্টের কাজ আমরা পাই। যে প্রজেক্টের কাজ আমি পাই, সেই প্রজেক্টের রাজ পরমার ছিল। রাজ পরমার হচ্ছে গুজরাটি, যার জায়গা ছিল সে হচ্ছে ওই মানে পানবিলার একজন মারাঠি লোকের জায়গা ছিল। হ্যাঁ, ওইখানে। আচ্ছা, আর যে ওয়াচম্যান ছিল, হ্যাঁ, সেটি হচ্ছে দিনা, তার নাম, নেপালের। আর যে সুপারভাইজার ছিল, যে বিল্ডিংয়ের সমস্ত রকম কাজবাজ দেখতো, সে মহারাষ্ট্রিয়ান ছিল। সে হচ্ছে শানপাড়া, ওয়াশি পরে হচ্ছে শানপাড়া বলে একটা স্টেশন আছে নিউ বম্বেতে, ওখানকার। তার নাম ছিল রাজ। ভীষণ হ্যান্ডসাম ছেলে ছিল, আপডেট ছেলে, কাজবাজ বুঝতো, ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওই প্রজেক্টের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আজকে আমি শেয়ার করবো, যেটা শুনলে তোর ব্রেন কাজ করবে না, যে এরকম ব্যাপার হতে পারে। খুব দারুণ ব্যাপার। আর এটা আমি তো সাইডে থাকতাম না, কিন্তু আমি নিজে রিয়েলাইজ করেছি ব্যাপারগুলো, যখন লোকের থেকে শুনেছি, আমার লেবাররা আমাকে বলেছে, বা বলার পরে আমি ওইখানে যখন থেকেছি, যে কতটা সত্যি কতটা মিথ্যে শোনার জন্য, তখন আমি নিজে রিয়েলাইজ করেছি এগুলো ব্যাপারগুলো। ব্যাপারটা হচ্ছে 2006-এর। আমার ওখানে কাজ করতো বনগাঁর ওদিক থেকে দুটো ছেলে গেছিলো, শালা আর জামাইবাবু, দুজন মিলে। শালার নাম ছিল মিঠুন, জামাইবাবুর নাম ছিল বলরাম। একদম মানে একদম সত্যিকারের নাম এটা, যে আমি নাম চেঞ্জ করে দিয়েছি তা না, তার কারণ এটা একদম সত্যি ব্যাপার ছিল। আর ওই সাইডের মধ্যে যে সুপারভাইজার ছিল আমার তরফ থেকে, তার নাম ছিল হরিদাস বিশ্বাস। আর যে হেড মিস্ত্রি ছিল তার নাম ছিল শ্যামল মুন্ডা, আদিবাসী। এরকম যারা কাজ করতো, অনেক লোক কাজ করতো। এবার আচানক একদিন শরীর খারাপ হয় ওই ছেলেটার, জ্বর আসে। জ্বর আসলে তাকে ডাক্তার দেখানো হয়। না না না, মিঠুন না, মিঠুনের জামাইবাবুর শরীর খারাপ হয়, তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখালে ডাক্তার ট্রিটমেন্ট করে। প্রথম ফার্স্ট ট্রিটমেন্ট দেয়, জ্বর এসেছিল, ফার্স্ট ট্রিটমেন্ট দেয়। তারপর ফার্স্ট ট্রিটমেন্টেও কোনো কাজ হয় না, বমি আসতে থাকে। সেকেন্ড টাইম অন্য ডাক্তার দেখানো হয়। ওয়াশিতে একজন বাঙালি ডাক্তার আছে, ভীষণ বড় ডাক্তার, জগদীশচন্দ্র সরকার, বড় ডাক্তার। উনি ম্যালেরিয়ার ভীষণ বড় ডাক্তার। ওনাকে দেখানো হয়, উনি দেখেন, দেখে মেডিসিন দেন, কোনো কাজ হয় না, আর বমি হতে থাকে। কিছুদিন পর বমির সঙ্গে রক্ত আসতে থাকে। তো ওখান থেকে আমি ওয়াশি হসপিটালে নিয়ে যাই ওকে। ওয়াশি হসপিটালে দেখানোর পরে ডাক্তাররা ওনাকে অ্যাডমিট করার পরে কিছুদিন পরে আমাকে বলে যে ওর ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সার। ও আর একদম সত্যি ব্যাপার কিন্তু এটা মনে, হ্যাঁ, একদম 100% সত্যি ব্যাপার। তুই ভাবতে পারবি না, আমি যে ওই যে ও 11 দিন ভর্তি ছিল হসপিটালে, 11 দিন আমি এত কষ্ট করেছি ওর জন্য, তারপরেও যে আমার এত তকলিফ দিয়েছে, এটা ওর ঠিক হয়নি মরার পরে। 11 দিন আমি, ওই 11 দিন ভর্তি ছিল ওয়াশি হসপিটালে। বাবা তুমি ভাবতে পারবে না, 11 দিন প্রত্যেক দিন রক্ত লেগেছে ওর, ব্লাড দিতাম আমি। এমন কোনো, ওয়াশিতে একটা বাঙালি ক্লাব আছে, নিউ বম্বে বেঙ্গলি অ্যাসোসিয়েশন, যা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় ক্লাব,
যারা 2006-এ পুজোতে, দুর্গা পুজোতে 50 লাখ টাকায় যে দিশা হসপিটাল আছে না, দিশা যে আই হসপিটাল, ওকে ডোনেট করেছিল। তাহলে তার চিন্তা কর পূজার বাজেট কত হতে পারে। এত বড়, অনেক বলিউডের অনেক বড় বড় হস্তি যুক্ত আছে তার সঙ্গে। সেখান থেকেও আমি ব্লাডের ব্যবস্থা করেছি, হ্যাঁ, সেখানেও যোগাযোগ করে, যেহেতু আমি শিবসেনার সঙ্গে অনেকভাবে যুক্ত ছিলাম, এর জন্য আমার একটা ছিল ক্ষমতা। এবার কিন্তু তারপরেও মনে কর যে এরকমভাবে ওকে আমাকে তকলিফ দেওয়া ঠিক হয়নি। আমি ভীষণ দুঃখিত এই ব্যাপারে, ওর ব্যাপারে। এবার ও এখান থেকে মনে কর হসপিটালে যখন ছিল, প্রথম দিন যখন ভর্তি করেছি, সেদিনকে আমাকে ডাক্তার বলেছে যে ভর্তি, মানে প্রথম দিন যেদিনকে নিয়ে গেছি, খুব মানে একদম কমজোর হয়ে গেছিলো। আমাকে ডাক্তার বললো যে মতলব অ্যাম্বুলেন্সওয়ালা বললো, যে অ্যাম্বুলেন্সওয়ালাকে ফোন করলাম, অ্যাম্বুলেন্সওয়ালা আমি আর ওই যে সুপারভাইজার ছিল যে রাজ আর আমি নিয়ে গিয়ে ভর্তি করলাম। ডাক্তার বললো একে ভর্তি রাখতে হবে, কন্ডিশন খারাপ। কিছুদিন পরে বললো যে মানে কিছুদিন পরে কি 2 দিন পরেই বললো যে ব্লাড ক্যান্সার আছে, একে ব্লাড দিতে হবে। প্রথম আমি লোয়ার প্যারালার থেকে, আমার একটা পিস্তুত দাদা ছিল, তার সঙ্গে গিয়ে দুজন মিলে গিয়ে, তখন আমি অনেক ছোট, ব্লাড নিয়ে আসলাম, ব্লাড দিলাম। ব্লাড ধরে রাখতে পারতো না। এরকম বহুত দিন হসপিটালে বহুত নাটক চলেছে। তারপরে একদিন মোটামুটি 11 দিন পরে, লাস্ট যেদিনকে আমি ব্লাড নিয়ে এসেছি, সেদিনকে হচ্ছে আমি সিএসটি থেকে ব্লাড নিয়ে এসে ওকে দিয়েছি। দেওয়ার পরে ওর যে শালা ছিল মিঠুন, সে 11 দিনই হসপিটালে ওর সঙ্গে ছিল। 11 দিনই। ছেলেটা তখন খুব 18-19 বছর বয়স, খুব ভালো ছেলে ছিল। 18 দিন ওর সঙ্গে থাকার পর, তো যেদিনকে ব্লাড দিয়েছি আমি রাত্রেবেলা দিয়েছি, সন্ধ্যেবেলায় দেওয়ার পরে আমি বললাম যে ভাই আমি চলে যাচ্ছি, কালকে সকালে আর আমি আসবো না। মিঠুনকে বললাম, তো ওকে পয়সা করে দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে, তুই খাওয়া দাওয়া করিস, এরকম টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো জানি ও ঠিক হবে না। এবার ওখান থেকে বাড়িতে গেছি পরের দিনকে, মানে 10 দিন সেদিনকে ছিল, যেদিনকে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে 11 দিনের দিন দুপুরবেলা ফোন এসছে যে ও মারা গেছে। মানে 12:30 1টার দিকে ওর যে শালা ছিল মিঠুনকে বলেছে যে তুই বাথরুমে যা, তুই কেন যাচ্ছিস না। বাথরুমে গেছে, এসে দেখে মারা গেছে। মারার পরে বডি পোস্টমর্টম হয়েছে, দিয়ে দিয়েছে বডি। আমরা যেহেতু নিউ বম্বেতে সবথেকে বড় শ্মশান হচ্ছে তুরপাতে, ওখানে ওকে পোড়ানো হয়েছে। পুড়িয়ে যে অস্থি আছে না, অস্থিটা দিয়েছে, ও শালাকে দিয়েছি যে এটা জলে ফেলে দিস। আমি তো বেরিয়ে গেছি, আমি যাব পুনাতে, আমার ঘর পুনাতে, আমি পুনাতে যাব। রাজ বেরিয়ে গেছে। আমার আর একটা কাকা ছিল, দীপাল কাকা, উনি নেরুলে থাকতো নিউ বম্বেতে, উনি বেরিয়ে গেছে। মোটামুটি সবাই সবার কাজে বেরিয়ে গেছে। বম্বেতে কেউ ফ্রি থাকে না, সময়ের ভীষণ মূল্য। সবাই বেরিয়ে গেছে, তো ওকে দিয়েছে, ওর ফেলে দেওয়া উচিত। ও যাওয়ার সময় ওকে যে গাড়ি আমি বুক করে দিয়েছি, সে ড্রাইভার ওকে বলেছে, ওয়াশিতে একটা ব্রিজ আছে যে নদীর ওপর থেকে, ও বলেছে না আমি বাড়িতে নিয়ে যাব, ও ফেলেনি। ও অস্থিটা ওইভাবে নিয়ে সাইডে আসছে। আর সেই টাইমে মানে ঠিক পুজোর আগে মনে হচ্ছে টিকিটের এমন মারামারি, তখন তো এই সমস্ত তৎকাল, ভিআইপি কোটা এই সমস্ত ছিল না, বুঝলো, তোকে টিকিট কাটতে হবে, যেতে হবে, এরকম ব্যাপার ছিল। ও টিকিট পায়নি, সাইডেই থেকেছে, কাজ করেছে। আর ওরও মনে ইচ্ছা ছিল না ও যদি যাবে, তাহলে ইচ্ছা যদি থাকতো তাহলে ও চলে যেত। ও কী করেছে, ও শোয়ার ঘরের যে খাট ছিল, ওই খাটের নিচে অস্থিটাকে রেখে দিয়েছে। হ্যাঁ, ও যেখানে শুতো। এবার প্রথম আমাকে যে শ্যামল মুন্ডা বলে ওদেরই গ্রামের একটা ছেলে ছিল, ও আমাকে বলে যে আমি বলরামকে দেখেছি, যে মারা গেছে ওর নাম বলরাম। বলছে আমি বলরামকে দেখেছি। আমি কোথায় দেখেছিস, কী উল্টো পাল্টা বলছিস, ও তো মরে গেছে। বলছে ওকে কালকে দেখলাম সিঁড়ির ওই কোনায় দাঁড়িয়ে আছে, আমায় বলতে কিরে শ্যামল কেমন আছিস। আমি তো ভয় পেয়ে গেছি, আমি দৌড়ে ঘরে চলে গেছি। এই সমস্ত নানান রকম
কানে আমি শুনলাম, শোনার পরে এবার আমি হরি যে দায়িত্বে ছিল ওই সাইডে হরিকারে বললাম যে হরিকা এরকম এরকম ব্যাপার শুনলাম। হরিকা হচ্ছে না না এসব ব্যাপার তুমি টেনশন নিও না। তো সেদিনকে রাত্রেবেলা কাজ চলছিল, তারপর 2 দিন পরেই ওপরের মানে স্ল্যাব কংক্রিট হয়েছে, ওপরের স্ল্যাব ভর্তি সরি কলম ভরছিল, রাত্রে কংক্রিট হচ্ছিল। আমাদের যে যে নেপালি ওয়াচম্যান ছিল দিনা, 12টার দিকে দিনা আমাকে ফোন করেছে, রাত 12টার দিকে। হ্যাঁ, তখন আমি পুনাতে, রাত 12টার দিকে আমাকে দিনা ফোন করেছে, আমায় বলতে সাব मेरे को उस लड़का ने मारा है। তো আমি শুনে আমি বললাম ঠিক আছে मैं कल सुबह आता हूँ बात करता हूँ। তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিনকে সকালবেলায় আমি ভোর ভোর পুনার থেকে বেরিয়েছি। পুনার থেকে বম্বে আসতে গেলে বাইকে, যদি তখন আমার কাছে বাইক ছিল, বাইকে আসতে গেলে 4 ঘন্টা লাগতো। হ্যাঁ, এবার ওইটা যেহেতু নিউ বম্বেতে ছিল, একদম পানবিল মানে কাছাকাছি ছিল একটু, তো 3 ঘন্টায় আমি পৌঁছে যেতাম। যেহেতু সকাল সকাল ভোরবেলা বেরিয়ে যেতাম, তো 3 ঘন্টায় পৌঁছে যেতাম। পৌঁছে গিয়ে দিনাকে দেখলাম সত্যি ওকে মেরেছে, আর মুখ চোখ লাল হয়ে আছে। বললাম কী হয়েছে? বলতে আমি কালকে মাংস কিনেছিলাম, আমি এখানে রান্না করছিলাম, বাইরেই রান্না করে। হ্যাঁ, চলো নেপালি তো রান্না ভালো করে খুব। রান্না করছিলাম, রান্না করতে করতে আমার সামনে এসে রান্না যখন প্রায় শেষ, আমি একটু মাংস খাচ্ছিলাম, তো আমাকে এসে বললাম মাংস চেয়েছে, আমি দিইনি, এর জন্য আমাকে পিটিয়েছে। যে বাঘ খেয়ে গেছে পাগল মাতাল। ওর কথাটা আমি এত সিরিয়াস নিইনি, মিটে গেছে। সেদিনকে আমি সারাদিন সাইডে ছিলাম, সাইডের ঝামেলা মিটিয়ে আমি রাত্রেবেলা যথারীতি বম্বেতে আমার একটা ঘর ছিল, আমি সেখানে চলে গেছি। সন্ধেবেলায় হরিদের ঘরে আমার যে ওই যে কাজবাজ দেখতো, যে সুপারভাইজার ছিল, ওর ঘরে মাংস রান্না হচ্ছিলো। মাংস রান্না করতে মাংস রান্না করে ওরও মনে হচ্ছে, ওর ঘরে একটা টিভি ছিল। হ্যাঁ, সবাই টিভি দেখতো। ওর এরকম মনে হচ্ছে বারবার, টিভিটা বন্ধ ছিল, বারবার যেন কেউ এসে ওকে কাছে মাংস চাচ্ছিল, দে দে এরকম মনে হচ্ছিলো। তো এই সমস্ত ঝামেলা যখন চলছিল, ও বাইরে গেছে বাথরুম করতে, ওখানে ঢোকে, ওখানে ওর হাত ধরে কে টান দিয়েছে, ও পড়ে গেছে, এই সমস্ত এরকম মনে হচ্ছিলো। ওখানে রাত্রেবেলা সেন্সলেস হয়ে গেছে। আমার কাছে হ্যাঁ, রাত্রেবেলা 11টা সাড়ে 11টার দিকে ফোন করে ওই শ্যামল, দাদা সাইডে তো ভীষণ ঝামেলা চলছে, এরকম হরিদা বেহুশ হয়ে গেছে। আচ্ছা কেন? বলছে ওর কাছে নাকি বলরাম মাংস চেয়েছে। এবার দিনার কাছে মাংস চেয়েছিল, সেটা তো আমি ওদের বলিনি, আর দিনাকেও বারণ করেছিলাম তুই কাউকে বলিস না। আমি চিন্তা করলাম যে তাহলে তো ব্যাপারটা সিরিয়াস, দুজনের কাছে হয়ে গেছে। তো আমি বললাম হ্যাঁ, তারপর মাংস চেয়েছে তো দিতে পারতো 2 পিস মাংস। হ্যাঁ, বলছে না দেয়নি, এর জন্য ওকে পিটিয়েছে। যে কী করেছে? বলছে ওর গলার উপর পুরো দাগ হয়ে আছে, মুখের চামড়ার পাশ থেকে উঠে গেছে, ওকে পুরো মাটির সঙ্গে ঘেঁচড়ে দিয়েছে। সালা মহা যে ঠিক আছে, আমি কাল সকালবেলায় আসছি, ভোরবেলায়। আমি ভোরবেলা যথারীতি সাইডে গেছি। এবার যে সাইডের যে বাউন্ডারি ছিল না, ওর পাশে একটা দোকান ছিল, দোকানওয়ালা বাড়ি পর্যন্ত ছিল, ওরা ওইখানেই থাকতো। আমি সবার সঙ্গে কথাবার্তা বলে হরিকে ডাক্তার দেখালো, দেখি ওই বাড়িওয়ালার কাছে গেছি, ওকে বললাম যে এদের একটু লক্ষ্য রেখো, ওর টেনশনের মধ্যে আছে, এরকম এরকম ব্যাপার, লক্ষ্য রেখো। তারপর ওরা বললো যে ভাই আমাদের দোকান থেকে বিড়ি সিগারেট এই সমস্ত খেত, আমার ছেলে ওকে দেখেছে রাত্রেবেলায় এখান থেকে পাঁচিলের ওপর থেকে ঘুরে বেড়ায়। আমার ছেলে পর্যন্ত দেখেছে, দেখে হ্যাঁ, ওই যে ওই বাড়িওয়ালার ছেলে মানে কি, ওই বাউন্ডারির পাশে যে দোকান ছিল, ওই দোকানের যে মালিক ছিল, ওই মালিকের ছেলে বলছে আমার ছেলে পর্যন্ত দেখেছে, রাত্রেবেলা দোকান বন্ধ করতে গেছে, বাউন্ডারির ওপর থেকে ঘুরে বেড়াচ্ছে, ওকে বলেছে যে দে একবার বিড়ি দে, এরকম নাকি বলেছে। আমি তখনও বিশ্বাস করিনি এই সমস্ত। এবার তারপর আমার কাছে একটা একদম আমার খুব ক্লোজ লোক ছিল, যে এই সমস্ত ব্যাপারে একদম আপডেট এরকম একটা লোক ছিল, তাকে আমি ওই সাইডে শিফট করি। তার গল্প আমি আগেও শুনেছি, সেটা হচ্ছে রশিদ শেখ। রশিদকে ওই সাইডে পাঠানোর পরে রশিদ ঠিকঠাকভাবে কাজবাজ দেখতো। এবার আর যার জায়গা ছিল জগদীশ সিলভেকারের মনে কর হাইট ছিল 6 ফুট
4 ইঞ্চির মতন। তাহলে তুই আন্দাজ লাগা সেই লোকটা কিরকম একটা দানবের মতন, 6 ফুট 4 ইঞ্চির মতন হাইট। হ্যাঁ হ্যাঁ, আর সেরকম তাগড়া মুছ, মানে বুলেট, ওর কাছে একটা বুলেট ছিল। হ্যাঁ, তো বুলেটে বসে না মনে হতো যেন যে কোনো খেলনা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আর লোকটার লাইফে মনে হয় ওর সঙ্গে কালারের সঙ্গে কোনো দুশ্মনী আছে, ও সাদা ছাড়া কোনো কালারই পড়েনি। তো ওই লোকটা, মানে আমি ওই যে রাত্রেবেলায় এই হরিকে ডাক্তার দেখি ওইখানে থেকে গেলাম, ওই লোকটার সঙ্গে আমার সকালবেলা দেখা হয়। আমি দেখা হলে আমিও বলেছি ওকে যে দাদা এরকম এরকম ব্যাপার। তো ও আমাকে কি বলছে, ভাই আমার বাড়ির সামনেও আমার বউ বলেছে একজন দাঁড়িয়েছিল, হ্যাঁ এরকম এরকম। তো আমি বাইরে বেরিয়েছি, আমি 2-4 দিন ধরে এই স্বপ্ন দেখছি খালি, যে আমার পয়সাটা আমার বাড়িতে পাঠিয়ে দাও, এরকম নানান রকমের স্বপ্ন দেখি। তো এইসব সাইডে থাকতে এইবার এরকম বহুত ঝামেলা হতে হতো। ওর কাছ থেকে যখন শুনি তখন আমি কনফার্ম হয়ে যাই, আমি তখন বুঝে গেছি যে সাইড সামলাতে গেলে আমাকে সাইডে থাকতে হবে। এই সমস্ত প্রবলেম হচ্ছে। ওপরে সিলাব রেডি হয়, সিলাব রাত্রেবেলা যখন ভরাই হয়, আমি চারিদিকে যখন কংক্রিটের রাত্রেবেলায় চারিদিকে আমি একদম লাইট লাগিয়ে দিয়েছি চারিদিকে। তার মধ্যেও অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে। যারা কংক্রিট করতে এসছে বলছে এর কাছে জল চেয়েছি, জল দেয়নি তোমার লোকের কাছে, এ সমস্ত বহুত প্রবলেম হয়ে গেছে। তার 2 দিন পরে ভীষণ অত্যাচার শুরু করেছিল ওই ছেলেটা, একে মারতো ওকে মারতো। তখন আমি চিন্তা করলাম, আমার কাকুকে ফোন করলাম, আমার একটা কাকু পুনাতে থাকে, ওনাকে ফোন করলাম, যে মেন বস আমাদের, ওনাকে ফোন করলাম। উনি বললো তাহলে আমি আসছি। উনি এসে সব শুনলো, শুনে পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হলো। পুজো পাঠের ব্যবস্থা করা হলো। এবার পুজো পাঠের ব্যবস্থা করা হলো, পুজো যে লোক করতে এসেছিলো উনি সাউথের থেকে আসে। সাউথের থেকে এসতে পুজো পাঠ করে উনি যখন ধ্যানে বসেছে তখন ওনার শালাকে ডাকা হলো, বলছে অস্থি তো এখানে বিসর্জন করা হয়নি, এর জন্য উনি এইখানে ঘুরে বেড়াচ্ছে, অস্থিটা বিসর্জন করা হোক। সেদিনকেই অস্থিটা ওয়াশিতে বিসর্জন করা হয়। আর এছাড়াও অনেক টর্চার করেছে, সবাইকে মেরেছে, আমি সেগুলো না বলতে চাই না। বহুত লোককে মেরেছে, এমনকি প্রমাণ পাওয়া গেছে যে পিঠের ওপর দাগ আছে বা গলা চেপে ধরেছে, গলার ওপর দাগ আছে। তো সেসবগুলো না বলে তার কোনো মতলব হয় না। আমাদের কাছে একটা তরুণ বলে একটা ছেলে কাজ করতো, তরুণকে মনে কর প্রায় 1 ঘন্টা তরুণের সঙ্গে মারপিট করেছে। তরুণ খুব তাগড়া ও শক্তিমান ছেলে ছিল, 1 ঘন্টা প্রায় মারপিট করেছে তরুণের সঙ্গে। ওর আগের থেকেই, ওর মরার আগের থেকেই একটা ভীষণ বাজে সম্পর্ক ছিল। তো প্রায় 1 ঘন্টা মতন, যেটা দেখ আমি তো চোখে দেখিনি, তরুণ আমাকে যেটা বলেছে দাদা এরকম ব্যাপার আছে। তারপর আমি চিন্তা করলাম যে না, এই ব্যাপারটা আগে নেওয়া দরকার। তো যখন এই সমস্ত পুজো পাঠ হলো, তো ওই যে ব্রাহ্মণ যে এসেছিল উনি বললো যে ওনার অস্থি বিসর্জন হয়নি। তো আমি বললাম না অস্থি বিসর্জন হয়ে গেছে। তারপর শালাকে জিজ্ঞাসা করা হলো, বললো আমি এখনও দিইনি, আমি বাড়িতে নিয়ে যাব। শালা বললো। তো আমি বললাম না অস্থিটা বিসর্জন করে দে, এরকম পাগলের কাজ করিস না। অস্থিটা ওয়াশি নদীতে যে আছে ওখানে বিসর্জন করা হলো। তারপর থেকে ধীরে ধীরে, তারপরেও ছোটো মোটো প্রবলেম হতে থাকতো, ছোটো মোটো টুংটাং প্রবলেম হতে থাকতো। এর ঘরে আওয়াজে ও হতেই থাকতো। সিভিলে এই সমস্ত কমন ব্যাপার, এগুলো না কেউ এত ধ্যান দেয় না, হতেই থাকে। তারপর অস্থি বিসর্জন করা হলো। আমি দেখলাম যে শ্রাদ্ধ যদি না করা হয়, শ্রাদ্ধ কিন্তু মাইনে থাকে। আমরা মনে কর শ্রাদ্ধ করার সময় দেখবি ব্রাহ্মণকে ওই যে কলার যে ছিলকাটা আছে ওর ওপর 13টা আমরা ভুর্জি দান করি। তার এই সমস্ত কারণ আছে কিন্তু। 13 মাস আমাদের এই আত্মা কিন্তু ভূগর্ভে থাকে, বিচার হতে সময় লাগে। এর জন্য ব্রাহ্মণকে ওই 13টা ভুর্জি দান করা হয়। ব্রাহ্মণ, গীতাতে বলা আছে ব্রাহ্মণ দেব ভব, ব্রাহ্মণ ভগবানের সমান। যদি তোমার বাড়িতে এসে পুজো করতে আসে তবে ব্রাহ্মণের মতন হওয়া দরকার আছে। এবার তুই ব্রাহ্মণকে যে 13টা ভুর্জিতে দান করিস, সেই 13টা ভুর্জি উনি যে পরলোকে আছে সেইটুকানি, যেটুকানি তুই ব্রাহ্মণকে দান করছিস সেইটুকানি ওই আত্মা
যার সম্বন্ধে মানে যাকে মনে করে তুই দান করেছিস, যা বা যার বন্যদনে তাকে এই ব্রাহ্মণকে দান করেছিস, সে ওইটুখানি জিনিস পায়। এটা আমাদের গীতাতে আছে, আমাদের বেদে আছে, সনাতন ধর্মে আছে এটা। এর জন্য এই 13টা ভুর্জি কিন্তু সাজানো হয় যে 13 মাস সময় লাগে বিচার হতে। এবার কিছু কিছু সময় ক্ষেত্রে দেখা যায় কি কোনো আত্মা এত ডিস্টার্ব হয়ে থাকে 13 জায়গায় 26 মাস লেগে যায়, যারা এই পৃথিবী ছাড়তে চায় না। মায়ার বাঁধন শুধু না, তাদের শরীরেরও, না নিজের শরীরের উপরে একটা মায়া এত থাকে ছাড়তে চায় না। শুধু শরীর না, এই পৃথিবীতে মনে কর আমাকে যে কাজের জন্য ঈশ্বর পাঠিয়েছে সেই কাজটা যদি আমি সম্পূর্ণ না করতে পারি, বা আমার মনে যদি একটা জিজ্ঞাসার চিহ্ন থেকে যায়, বা আমার মনে একটা যদি আক্ষেপ থেকে যায়, তো আমি মরে যাওয়ার পরে আমার আত্মাও কিন্তু তুই মনে করিস না যে শান্তি পাবে, কারণ যেহেতু আমি সেই কাজটা করতে পারিনি, ঠিক না, পিছুটান একটা থেকেই যায়। আর তখনই লোক যেটাকে ভূত বলে। ভূত কিন্তু অ্যাকচুয়ালি ভূত কিন্তু কারোর ক্ষতি করতে চায় না। আমরা ভূত দেখার আগেই সঙ্গে সঙ্গে স্যারেন্ডার করে দিই যে ও আমার ক্ষতি করতে চায়, বা ভূত দেখে নিচ্ছি। এরকম হয় ভূত আমাদের কিছু বলতে চায়, ঠিক না, কিন্তু আমরা তো দেখার আগেই স্যারেন্ডার করে দিই যে ও আমার ক্ষতি করতে চায়, ভালো কি মন্দ, ঠিক না। তো কিছু কিছু বোঝার ব্যাপার থাকে যে মানুষ সেটা বুঝতে চায় না। এর জন্য অনেক আত্মাকে অনেক কষ্ট পেতে হয়। এই যে গীতাতে, আমরা যে ইয়েতে গয়াতে যে আমরা যাই পিণ্ড দান করতে, কাকে দান করি? গয়া কেন নাম হয়েছে জানিস তো? ওই যে একটা ওষুধ ছিল, তার নাম ছিল গয়াসুর, তাকেই কিন্তু আমরা পিণ্ড দান করি। ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্রাহ্মণের বেশ নিয়ে ওনার কাছে 3 পা, উনি খুব একজন রাজা ছিল, মানে উনি একজন খুব সত্যিত্ব রাজা ছিল, যে উনি কখনো মিথ্যে কথা বলতো না, কারোকে বাধা করলে সে বাধা ভাঙতো না। তো ভগবান শ্রীকৃষ্ণ ওনার কাছে যখন গেছিল ভিক্ষা চাইতে, তখন বলেছিল বলো ব্রাহ্মণ তোমার কি চাই? বলছে আমি 3 পা জায়গা চাই, 3 পা জায়গা। উনি তো জানতো না যে ভগবান শ্রীকৃষ্ণ। তো বলছিল ঠিক আছে দিলাম। তো উনি 2 পায়ে পুরো ব্রহ্মাণ্ড নিয়ে নিয়েছিল। তখন ওকে জিজ্ঞাসা করেছিল যে 3রা পা আমি কোথায় রাখবো? তো রাজা তো একদম একদম সত্যবাদী রাজা ছিল, যার জবান দিত তা করতো। তো বলছে 3রা পা তুমি আমার মাথায় রাখো। যখন ওর মাথায় রেখে পৃথিবীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল মাটির মধ্যে, তখনও বলেছিল যে আমি যে এই যে মাটির ভেতরে প্রবেশ করছি, আমার খাবার কি হবে, আমি পাবো খাবার কোথায় পাবো? উনি তো দানব ছিল। তখন ওকে বলেছিল যে যত পেত আত্মা আছে বা যত অপমৃত্যু আছে, তোকে খাবার না দিয়ে কেউ উদ্ধার হবে না। আমরা যে পিণ্ড দিতে যাই, আমরা কিন্তু যে মরে গেছে তাকে দিই না, আমরা সেই যে লোকটাকে মাটির নিচে দাবি দিতে বকাসুর বলছি, গয়াসুরকে কিন্তু দিই। আর গয়াসুরকে যখন পিণ্ড দিই, পিণ্ড খাওয়ার পরে কিন্তু আমরা যার সম্বন্ধে দিই, যার আত্মার সম্বন্ধে দিই, বা যার নামে দিই, সে উদ্ধার হয়, মুক্তি পায়। এই যে বা আমরা যে তর্পণ করি, বা যখন শ্রাদ্ধ হয় তখন যে পিণ্ড দান করি, এ কিন্তু গয়াসুরের সম্বন্ধে দান করি। কিন্তু অপমৃত্যু মরলে তুমি যদি গয়াতে গিয়ে পিণ্ডি দান না করো, সে কোনোদিন মুক্তি পায় না, সে 500 বছরও থাকতে পারে। এমন না যে প্রত্যেকটা, এই যে অনেক মুসলমান ধর্মে আছে জিন বা এ ঘুরে ফিরে কিন্তু একই ব্যাপার। তো মানুষ এখনকার যে জেনারেশন এগুলো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু না তো গীতা না তো পুরাণ, এ সমস্ত কিছু পুরানো না। যদি জীবনে উন্নত কিছু করতে হয় বা মানুষকে যদি আপডেট করতে হয় নিজেকে, তাহলে গীতা পড়তে হবে। গীতা পড়লে তুমি এই সমস্ত সলিউশনের সব কিছু পাবে। আজকে এখানেই আমি সমাপ্ত করছি আমার গল্প। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।